বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের 7.4 অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকো। ইতিপূর্বে তোমাদের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো, আমাদের 1 নম্বরে বলা আছে 7.4 অনুশীলনীর 1 নম্বরে বলা আছে যে নিচের সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তোমরা যদি একটু বোর্ড বইটি পাশে নাও তাহলে তোমরা দেখতে পারবা যে নিচের সংখ্যাগুলোর 3টি করে আমাদেরকে গুণনীয়ক নিতে বলা হয়েছে এবং ছোট থেকে বড় ক্রমে সাজাইতে বলা হয়েছে। তো দেখো, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 4, তো আমরা 4-এর হচ্ছে 3টি গুণিতক নেব। তো আসলে গুণিতক কাকে বলে আমরা অবশ্যই জানি যে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই একটা সংখ্যার গুণনীয়ক বলা হয়। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে 4 দ্বারা আমরা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো। নিঃশেষে ভাগ মানে হচ্ছে অবশিষ্ট থাকা যাবে না, ঠিক আছে? তো দেখো, আর আমরা এভাবেও বলতে পারি যে 4-এর গুণিতক হচ্ছে সবসময় 4 করে বাড়তে থাকে, ঠিক আছে? তো যেমন 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, অথবা 4কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে আমরা প্রথম গুণনীয়কটা পাবো, 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় গুণনীয়কটা পাবো, এরপরে 3 দ্বারা যদি গুণ করি তারপরেরটা পাবো। তাহলে আমাদেরকে যেহেতু 3টি গুণনীয়কের কথা বলছে, তাহলে 4-এর 3টি গুণিতক হবে 4, 8, 12। আর আমাদেরকে বলছিল যে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে, তো 4 হচ্ছে ছোট, তার চাইতে বড় 8, তার চাইতে বড় 12, ঠিক আছে? এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, 2 নম্বরে বলা আছে যে 7-এর গুণিতক 3টি গুণিতক, তাহলে 7 7 করে বাড়তে থাকবে এবং 7 দ্বারা আমরা যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে 7-এর গুণিতক, তাই না? তো তাহলে 7-এর গুণিতক হবে 7, 14, 21, ঠিক আছে? এরপরে হচ্ছে 11, 11-এর গুণিতক হবে 11 করে বাড়তে থাকবে, অথবা 11 দ্বারা যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই 11-এর গুণনীয়ক। তাহলে 11, 22, 33 আমরা 3টা গুণিতক নিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে 4 নম্বরে আমাদেরকে বলা আছে 14, তো 14-এর গুণিতক তাহলে হবে কি 14 করে বাড়তে থাকবে, 14, 28, 42, অথবা 14কে 1 দ্বারা গুণ করলে প্রথম গুণনীয়কটা পাবো, 2 দ্বারা গুণ করলে 4 2 8, 2 কে 2 দ্বিতীয় গুণনীয়কটা পাবো। এরপরে যদি আমরা হচ্ছে 3 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 কে 3 আর 1 4, 42, ঠিক আছে? তাহলে 14, 28, 42 এগুলো হচ্ছে 14-এর গুণিতক, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা 2 নম্বর প্রশ্নগুলো একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে। বলা আছে যে নিচের সংখ্যা জোড়গুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বা লসাগু লেখো। তো দেখেন আমাদের এখানে 2-এর কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে 3, 4, ঠিক আছে? এখানে আমাদের 3, 4, 1-এর 3, 4 দুইটা অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলোর আমাদেরকে হচ্ছে কি করতে হবে, 3টি করে সাধারণ গুণিতক বের করতে হবে। 3 এবং 4-এর 3টি করে সাধারণ গুণিতক বের করতে হবে, অর্থাৎ যে গুণিতকটা 3-এর ভিতরেও আছে 4-এর ভিতরেও আছে এরকম 3টা করে গুণিতক বের করতে হবে এবং সেগুলোর হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখেন, আমরা যদি 3-এর গুণিতক বের করি তাহলে আমরা জানি 3 3 করে বাড়বে। তাহলে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36 আমরা জানি গুণিতক হচ্ছে অসীম সংখ্যক, ঠিক আছে? যেহেতু 3-এর গুণিতক মানে 3 দ্বারা আমি যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে 3-এর গুণিতক। তো 3 দ্বারা আমরা হচ্ছে অসংখ্য বা অসীম সংখ্যক সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো। এ কারণে আমরা বলতে পারি গুণিতকগুলো হচ্ছে কি অসীম সংখ্যক। এ কারণে আমরা এখানে ডট ডট দিয়ে অনেক আছে সেটা বুঝাইছি। তো আমাদের আসলে অতগুলো নেওয়ার প্রয়োজন নাই। আমরা দেখব 3 আর 4-এর ভিতরে 3টা করে সাধারণ গুণিতক যেখানে যায় আমরা পাবো সেখানে শেষ করতে পারি গুণিতক নেওয়া, ঠিক আছে? এখন যদি 4-এর গুণিতক বের করি
তাহলে 4 4 করে বাড়তে থাকবে, অথবা 4 দ্বারা যে যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই 4-এর গুণিতক। তাহলে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখন এই গুণিতকগুলোর ভিতরে দেখা যাচ্ছে 12 3-এর ভিতরেও আছে, 4-এর ভিতরেও আছে, 24 3-এর ভিতরেও আছে, 4-এর ভিতরেও আছে, 36 3-এর ভিতরেও আছে, 4-এর ভিতরেও আছে। তাহলে আমরা 3টা করে সাধারণ গুণিতক পাইলাম। তাহলে আমরা বলতে পারি 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক 12, 24 আর হচ্ছে 36। ঠিক আছে, তো আমরা জানি লসাগু হচ্ছে, আমাদেরকে যেহেতু প্রশ্নেই বলা ছিল যে সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লেখো বা লসাগু লেখো। তাহলে এই যে 3 আর 4 এদের হচ্ছে আমরা সাধারণ গুণিতক পাইলাম হচ্ছে 12, 24 আর হচ্ছে 36, তিনটি, প্রথম তিনটি। ঠিক আছে, তো এই গুণিতকগুলোর মধ্যে সবচাইতে যে ছোট গুণিতকটা, সবচাইতে যে ছোট গুণিতক সেটাই হবে হচ্ছে লসাগু। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে 12 হচ্ছে সবচাইতে ছোট, তার চাইতে বড় 24, তার চাইতে বড় 36। তাহলে 3 আর 4-এর 12-র পূর্বে সাধারণ আর কোনো গুণিতক নাই। 12ই হচ্ছে ক্ষুদ্রতম গুণিতক, 3 ও 4-এর সাধারণ ক্ষুদ্রতম গুণিতক। তার কারণে এই 12ই হবে হচ্ছে লসাগু। ঠিক আছে, এখন যদি আমরা 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 4 আর হচ্ছে 9। তাহলে 4 আর 9-এর হচ্ছে আমরা কি করব, 3টি করে সাধারণ গুণিতক বের করব। তো দেখেন আমরা যদি 4-এর গুণিতক বের করি, 4 অর্থাৎ 4 4 করে বাড়বে, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64, 68, 72, 76, 80, 84, 88, 92, 96, 100, 104, 108 ডট ডট। আমরা জানি গুণিতক অসীম সংখ্যক, এ কারণে ডট ডট দিয়েছি। তো আসলে 3টি সাধারণ গুণিতক 4 এবং 9-এর ভিতরে পাওয়ার জন্য আমাদের 4-এর গুণিতক এতদূর পর্যন্ত আসা লাগছে, বা 108 পর্যন্ত বের করা লাগছে। এখন আমরা 9-এর গুণিতক একটু দেখি। 9-এর গুণিতক হচ্ছে 9 9 করে বাড়বে, 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108। ঠিক আছে, তো আমরা হচ্ছে 4 এবং 9-এর ভিতরে সাধারণ গুণিতক আসলে তাহলে কে কে পাইলাম একটু দেখেন। এই যে 36, 36 হচ্ছে 4-এর ভিতরে আছে, এই যে 9-এর ভিতরেও হচ্ছে 36 আছে, 72 4-এর ভিতরে আছে, 9-এর ভিতরেও আছে, 108 4-এর ভিতরেও আছে, 9-এর ভিতরেও আছে। তাহলে আমরা বলতে পারি 4 ও 9-এর 3টি সাধারণ গুণিতক হচ্ছে কি 36, 72 আর হচ্ছে 108, তাই না? তাহলে আমরা কি জানি, আমাদেরকে তো লসাগু বের করতে বলছে, তাহলে ক্ষুদ্রতম যে সাধারণ গুণিতকটা সেটাই হবে লসাগু। তাহলে এই 3টা গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 36, তাহলে 36 হবে হচ্ছে আমাদের কি লসাগু। এরপরে আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। তো 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে 3 আর 9 এদের হচ্ছে 3টি করে সাধারণ গুণিতক বের করে আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। তো 3-এর গুণিতক হচ্ছে 3 3 করে বাড়বে, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 ডট ডট। 9-এর গুণিতক 9, 18, 27, 36, 45 ডট ডট। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছি 3-এর ভিতরেও 9 আছে, 9-এর ভিতরেও 9 আছে, 3-এর ভিতরে 18 আছে, 9-এর ভিতরেও 18, 3-এর ভিতরে 27, 9-এর ভিতরেও 27। তাহলে আমরা বলতে পারি 3 ও 9-এর 3টি সাধারণ গুণিতক হচ্ছে 9, 18 আর হচ্ছে 27। তাহলে লসাগু কত হবে, ক্ষুদ্রতম গুণিতক 9, অতএব লসাগু হচ্ছে 9। এরপরে হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে 5 এবং 8 দেওয়া আছে। তাহলে আমরা 5-এর গুণিতক যদি বের করি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 77, 75, 80, 85, 90, 95, 100, 105, 110, 115, 120 ডট ডট। এরপরে 8-এর যদি গুণিতক বের করি, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112 আর হচ্ছে 120। তো আমরা হচ্ছে 4-এর গুণিতক এবং 5-এর গুণিতক এবং 8-এর গুণিতকের ভিতরে সাধারণ গুণিতক আমরা পাচ্ছি হচ্ছে 40
80 120, 40 80 120। তাহলে আমরা বলতে পারি 5 ও 8 এর তিনটি সাধারণ গুণিতক হচ্ছে 40 80 আর হচ্ছে 120। তাহলে এদের ভিতরে সবচেয়ে ছোট 40, তাহলে আমরা বলতে পারি লসাগু হচ্ছে 40। এখন আমরা 3 নম্বর প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। দেখেন আমাদেরকে 3 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। এতক্ষণ আমরা হচ্ছে যে প্রশ্নগুলো সমাধান করলাম সেখানে আমাদেরকে গুণিতকের কথা বলা হয়েছিল। গুণিতক কি? একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই একটা সংখ্যার গুণিতক বলা হয়। আর এখন বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। 1 নম্বরে দেওয়া আছে 9, তো আমাদের 9 এর সকল গুণনীয়ক বের করতে হবে। তো গুণনীয়ক বের করার জন্য আমরা বেসিক যে নিয়ম সেটা হচ্ছে 9কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, 9কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে 9 এর গুণনীয়ক। ঠিক আছে, গুণিতকের ক্ষেত্রে একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা গেছে, আর গুণনীয়কের ক্ষেত্রে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। নিঃশেষে ভাগ মানে অবশিষ্ট থাকা যাবে না। 9কে আমি আসলে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেগুলোই হবে 9 এর গুণনীয়ক। যেমন আমি 9কে 1 দ্বারা ভাগ করতে পারি, 9 অক্ষে 9, 9কে 3 দ্বারা ভাগ করতে পারি, 3 3কে 9, 9কে 9 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা 1 3 এবং 9 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা বলতে পারি 9 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 3 9। আর গুণনীয়কের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে সংখ্যার গুণনীয়ক বের করতে হবে 1 এবং ওই সংখ্যাটি ওই সংখ্যার গুণনীয়ক অবশ্যই হবে। যেমন 9 এর গুণনীয়কের কথা বলা হয়েছে 1 এবং 9 এর গুণনীয়ক অবশ্যই হবে। ঠিক আছে, 1 এবং ওই সংখ্যাটি অবশ্যই তার গুণনীয়ক হবে। ঠিক আছে, আর গুণনীয়ক হচ্ছে সসীম সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক। ঠিক আছে, গুণিতক ছিল অসীম সংখ্যক, গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক। তাহলে 9 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 3 9। এরপরে দেখেন আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে 2 নম্বরে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 12। তাহলে 12কে আসলে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা 6 2 12, 3 দ্বারা 3 4 12, 4 দ্বারা 3 4 12, 6 দ্বারা 6 2 12, 12 দ্বারা 12 অক্ষে 12। তাহলে আমরা দেখতে পারতেছি 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো দ্বারা 12কে আমরা নিঃশেষে ভাগ করতে পারি। তাই আমরা বলতে পারি 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 6 12। ঠিক আছে, এরপরে হচ্ছে 24। তো 24 এর গুণনীয়ক সমূহ দেখেন, 24কে আমরা 1 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, 2 দ্বারা 12 2 24, 3 দ্বারা ভাগ করতে পারি আমরা 3 12 অর্থাৎ 3 8 24। এরপরে হচ্ছে 4 দ্বারা ভাগ করতে পারি, 4 6 24, 6 দ্বারা 4 6 24, 8 দ্বারা 3 8 24, 12 দ্বারা, ঠিক আছে 12 2 24, আর হচ্ছে 24 দ্বারা 24 অক্ষে 24। তাহলে আমরা কি কি পাইলাম? এই যে 1 2 3 4 6 8 12 আর হচ্ছে 24। তাহলে এগুলো হচ্ছে 24 এর গুণনীয়ক, কেননা এই সংখ্যাগুলো দ্বারা 24কে নিঃশেষে ভাগ করা যায়, যেটা আমরা এখানে সাইড নোট হিসাবে দেখাইলাম। এরপরে দেখেন হচ্ছে আমরা বের করব 30 এর গুণনীয়ক সমূহ। ঠিক আছে, তাহলে 30 এর গুণনীয়ক সমূহ আসলে কারা কারা? 30কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে 30 এর গুণনীয়ক। তো দেখেন 30কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি নিঃশেষে, 2 দ্বারা 15 2 30, 3 দ্বারা 3 10 30, 5 দ্বারা 5 6 30, 6 দ্বারা 6 5 30, 10 দ্বারা 3 10 30, 15 দ্বারা 15 2 30, 30 দ্বারা 30 অক্ষে 30। তো আমরা 1 2 3 5 6 10 15 আর হচ্ছে 30 এই সংখ্যাগুলো দ্বারা 30কে নিঃশেষে ভাগ করতে পারি। তাই আমরা বলতে পারি 1 2 3 5 6 10 15 30 এগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা একটু সেগুলো সমাধান করার চেষ্টা করি। দেখেন কি বলা আছে, নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। যেমন 1 নম্বরে দেওয়া আছে 9 আর হচ্ছে 12। 9 আর 12 হচ্ছে সকল সাধারণ গুণনীয়ক বের করতে হবে। আমরা জানি গুণনীয়ক হচ্ছে সসীম সংখ্যক বা নির্দিষ্ট সংখ্যক, সেক্ষেত্রে আমরা সকল সাধারণ গুণনীয়ক বের করতে পারবো।
কিন্তু গুণিতকের ক্ষেত্রে কিন্তু আমরা সকল সাধারণ গুণিতক বের করতে পারবো না, কেননা গুণিতক হচ্ছে অসীম সংখ্যক, তাই না? তার হচ্ছে সাধারণ গুণিতকও হবে কি অসীম সংখ্যক। তাহলে বলা হচ্ছে এখানে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগল বলতে এখানে দুইটা সংখ্যা, প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে আমাদেরকে এই গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়কটা বের করতে হবে। তো দেখেন 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9, যা আমরা এখানে অর্থাৎ 9কে 1, 3, 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা 3 নম্বরের প্রশ্নগুলোতে দেখেছি কিভাবে গুণনীয়ক বের করতে হয়। আর 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 15। তো এই যে 1, 3, 9 আর 1, 3, 5, 15 এদের ভিতরে দেখা যাচ্ছে 1 আর 3 যা 9 এর ভিতরেও আছে, 15 এর ভিতরেও আছে। তাই আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3। 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 3। তাহলে গসাগু হচ্ছে কি, লসাগুর ক্ষেত্রে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে ছোট গুণিতকটা হচ্ছে লসাগু। আর গসাগুর ক্ষেত্রে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়ক। তো 1 আর 3 এর ভিতরে হচ্ছে 3 যেহেতু বড়, তার কারণে গসাগু হচ্ছে 3 বা সাধারণ গুণনীয়ক হচ্ছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি হচ্ছে 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমাদেরকে দেওয়া আছে 14 আর হচ্ছে 21। তাহলে 14 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 7, 14। 21 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 7 আর হচ্ছে 21। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি দেখতে পাচ্ছি? 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি হচ্ছে 1 আর 7। এই যে 1 ও 7, তো এই দুটার ভিতরে বড় হচ্ছে 7, তার কারণে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হবে 7। এরপর আমরা যদি 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে 24 আর 40 এদের হচ্ছে গুণনীয়কগুলো আগে বের করি। 24 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 24কে নিঃশেষে ভাগ করা যায়। সেমভাবে 40 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 8, 10, 20 আর হচ্ছে 40। এখন এই যে 24 আর 40 এর গুণনীয়কগুলোর ভিতরে যদি আমরা দেখি যে 24 ও 40 এর সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পাই 1, 2, 4 আর 8। 1, 2, 4 আর হচ্ছে 8। তো এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8, তার কারণে আমরা বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি 4 নম্বর প্রশ্নটা দেখি, আমাদেরকে দেওয়া আছে 5 আর হচ্ছে 9। তো 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5। এরপরে 9 এর গুণনীয়ক 1, 3, 9। তো এদের ভিতরে আমরা 5 ও 9 এর সাধারণ গুণনীয়ক শুধু 1 পাচ্ছি, তাই না? তাহলে গসাগু হবে হচ্ছে 1, গসাগু হবে 1। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 5 নাম্বার প্রশ্নগুলো আছে সেগুলো। ঠিক আছে, আচ্ছা আমাদের 5 নাম্বার কি বলা আছে একটু লক্ষ্য করেন সবাই। 5 নম্বরে বলা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করো। ঠিক আছে, আমাদের এক্ষেত্রে লসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে 8, 12 আর হচ্ছে 24। প্রথমত যেহেতু লসাগুর কথা বলা আছে, তার কারণে আমরা প্রথমত লসাগু বের করব। তো লসাগু বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? 8, 12 আর 24-এর সাধারণ ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে 8-এর অর্থাৎ গুণিতক বের করতে হবে। তাহলে 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, 32 ডট ডট। ঠিক আছে, অর্থাৎ অসীম সংখ্যক। 12-এর গুণিতক হচ্ছে অর্থাৎ 12 করে বাড়বে 12, 24, 36। ঠিক আছে, এখানে ডট ডট দিয়েছি অসীম সংখ্যক। আর 24-এর গুণিতক হচ্ছে 24, 48, 72 অর্থাৎ 24 করে বাড়বে। তো আমরা কিন্তু এখানে দেখতেই পারতেছি তিনটা সংখ্যার ভিতরেই 24 আছে। ঠিক আছে, আমরা যদি আরও সামনের সংখ্যাগুলো নেই, গুণিতকগুলো নেই, সেক্ষেত্রে আমরা বড় গুণিতক পাবো। কিন্তু আসলে আমাদের যেহেতু লসাগু বের করতে বলছে, আমাদের তো আর সামনে যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা যেহেতু ক্ষুদ্রতম গুণিতকটাই লসাগু, তাহলে আমরা বলতে পারি যে 8, 12 ও 24-এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক 24, অতএব লসাগু হচ্ছে 24। সেমভাবে আমাদের হচ্ছে এই যে 8, 12 আর 24-এর আবার গসাগু বের করতে হবে। তাহলে গসাগু বের করার জন্য কিভাবে বের করব? আমরা প্রথমত সংখ্যাগুলোর গুণনীয়ক বের করব।
তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, আর 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তো আমরা যদি এখন এই তিনটা সংখ্যার ভিতরে 8 12 24 এর বড় সাধারণ গুণনীয়ক যদি দেখি, আমরা সবগুলোর ভিতরেই দেখতে পারতেছি 4 আছে, ঠিক আছে। বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 4, তার কারণে আমরা বলবো গসাগু হচ্ছে 4, ঠিক আছে। এরপরে 2 নাম্বার, 5 এর যদি 2 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদেরকে দেওয়া আছে 9 12 আর হচ্ছে 18। তাহলে 9 এর আমরা প্রথমত লসাগু নির্ণয় করব, এই কারণে গুণিতক বের করব। তাহলে 9 এর গুণিতক হচ্ছে 9 18 27 36 45, অর্থাৎ 9 9 করে বাড়বে। 12 এর গুণিতক 12 24 36 48, 12 12 করে বাড়তেছে। আর 18 এর ক্ষেত্রে 18 এর গুণিতকের ক্ষেত্রে 18 18 করে বাড়বে, তাহলে 18 36 54, ঠিক আছে। তো আমরা দেখতে পারতেছি 9 12 আর হচ্ছে 18 এই তিনটার ভিতরে 36 আছে, তাই না। অর্থাৎ ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হচ্ছে 36 আমরা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি 9 12 18 এর ছোট সাধারণ গুণিতক বা ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হচ্ছে 36, অতএব লসাগু হচ্ছে 36। তো এখন আবার এই 9 12 18 এর গসাগু বের করতে হবে। তাহলে 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9, 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, আর 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। তো আমরা দেখতে পারতেছি এই সংখ্যাগুলোর ভিতরে, অর্থাৎ 9 12 18 এর বড় গুণনীয়ক হচ্ছে 3, বড় গুণনীয়ক হচ্ছে 3, তার কারণে আমরা বলতে পারি গসাগু হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বরের প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। এখানে আমাদেরকে কি বলা আছে, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 ও 5 সংখ্যা বসাও। যে কোনো যৌগিক সংখ্যা আসলে কি, কোনো একটা সংখ্যাকে যদি আমরা এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও যদি একাধিক সংখ্যা থাকে বা এক বা একাধিক থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে যৌগিক সংখ্যা বলতে পারি। যেমন আমরা যদি 10-এর কথা বলি, 10কে আমরা হচ্ছে 1 আর 10 ছাড়াও আমরা 2 5 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, তার কারণে আমরা বলতে পারি 10 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2কে আমরা 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। নিঃশেষে ভাগ মানে অবশিষ্ট থাকা যাবে না, তাই না। তাহলে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, কারণ তার কারণে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। সেমভাবে 3কে আমরা 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, এ কারণে 3ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা। সেমভাবে 5ও আমরা বলতে পারি 5কে 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, এই কারণে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তার মানে এখানে যে খালি ঘরে যে সংখ্যা 2 3 5 বসাবো, এখানে সংখ্যাগুলো হচ্ছে আমাদেরকে মৌলিক সংখ্যা দেওয়া আছে। এখন যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য আমাদেরকে এই খালি ঘরের সংখ্যাগুলো বসাতে হবে, বসে আমাদেরকে যৌগিক সংখ্যা তৈরি করতে হবে। যেমন আমি যদি প্রথম বক্সের ভিতরে যদি 2 বসাই, এরপরের বক্সের ভিতরে যদি 3 বসাই, তারপরের বক্সের ভিতরে যদি 5 বসাই, যেহেতু 3টা বক্স এখানে দেওয়া আছে বা খালি ঘরে দেওয়া আছে, তাহলে আমরা যদি গুণ করি, যেহেতু মাঝখানে গুণন চিহ্ন আছে, 3 2 6 5 6 30, তো 30 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে। তার কারণে আমরা এভাবে সংখ্যাগুলো বসাইতে পারি। এরপর হচ্ছে 2 নম্বরে আমি প্রথমে 2 3 5 বসাইলাম, এরপরের খালি ঘরটাতে 2 বসাইলাম, ঠিক আছে। তাহলে কত হলো, 3 2 6 5 6 30, 30 2 60, 60ও হচ্ছে একটা যৌগিক সংখ্যা, কেননা 60কে 1 আর 60 ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেমন 60কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 30 2 60, 3 দ্বারা ভাগ করতে পারি, 3 20 60 ইত্যাদি। এরপর হচ্ছে 3 নম্বরে আমাদেরকে এরকম 4টা ফাঁকা ঘর দেওয়া আছে, তো আমরা প্রথমে 2 3 5 বসালাম, এরপরের ঘরটাতে আমরা যদি 3 বসাই, তাহলে আমরা যদি এখন গুণন করি, তাহলে 2 3 আর 5 গুণন করে পাই হচ্ছে 30, 30 দ্বারা 30কে 3 দ্বারা গুণ করলে হয় 3 30 90, তো 90 কিন্তু হচ্ছে একটা যৌগিক সংখ্যা, তাই না। তাহলে আমরা দেখেন এখানে খালি ঘরের সংখ্যাগুলো বসে যৌগিক সংখ্যা তৈরি করলাম। এটা গেল আমাদের হচ্ছে 6 নাম্বার। এখন আমরা দেখব হচ্ছে 7 নাম্বারের প্রশ্ন। তো 7 নম্বরে দেওয়া আছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে
2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা হচ্ছে এই যে এখানে যে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে আমাদেরকে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করব। তো গুণিতক আসলে কি? আমরা যদি 2-এর গুণিতক নির্ণয় করি, এখানে 2 দ্বারা আসলে কোন কোন সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে 2-এর গুণিতক। সেমভাবে 3 দ্বারা যে যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই 3-এর গুণিতক। আবার 5 দ্বারা যে যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে 5-এর গুণিতক, ঠিক আছে। তো এই গুণিতকগুলো বের করার জন্য এখানে যেহেতু আমাদেরকে বড় বড় সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 2, 3 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে, কখন হয় আমরা এটা জানবো। দেখেন, আমাদেরকে যত বড় সংখ্যাই দেওয়া হোক না কেন, আমরা দেখা মাত্রই বলতে পারবো আসলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। তো 2 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, যেমন এখানে 248 একটা সংখ্যা, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 8, দশক স্থানীয় অঙ্ক 4, শতকের স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তাহলে 2 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় হলে, জোড় বলতে 2, 4, 6, 8, ঠিক আছে, এরকম যদি হয় 0 অথবা 2, 4, 6, 8 যদি হয়, সেক্ষেত্রে আমরা বলবো সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 248 একটা সংখ্যা, এই সংখ্যায় 3টি অঙ্ক আছে, একটা 2, একটা 4, একটা 8। তো এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন 4 আর 2 হচ্ছে 6, 6 আর 8 14, 14 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়, এ কারণে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। যদি 3 দ্বারা বিভাজ্য হতো তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হতো। যেমন এই যে 555 যে সংখ্যাটা, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল দেখেন 3 দ্বারা বিভাজ্য, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 5 15, 15কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 5 15। এ কারণে আমরা বলতে পারি 555 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সেমভাবে আমরা এখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখব। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। যেমন 515, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 5, তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। অথবা 460, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 0, তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তো দেখেন এখন আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে 2-এর গুণিতকগুলো কি কি হবে দেখেন, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় হলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 248 যেহেতু একক স্থানীয় অঙ্ক জোড়, তার কারণে এই সংখ্যাটার 248 2-এর গুণিতক হবে। 339 হবে না, 121 হবে না, 515 হবে না, 460 হবে, কেননা একক স্থানীয় অঙ্ক 0 আছে, তার কারণে 460 নিয়েছি। 912 হবে, কেননা একক স্থানীয় অঙ্ক জোড় 2 আছে, তার কারণে 912। 751 হবে না, 55 হবে না, 810 হবে, কেননা একক স্থানীয় অঙ্ক 0 আছে, এই কারণে নিয়েছি। 951 হবে না, 131 হবে না, 725 হবে না, ঠিক আছে। তাহলে আমরা 2-এর গুণিতকগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা 3-এর গুণিতক দেখব, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে দেখেন এটা তো হয়নি, আমরা প্রথমেই দেখেছি 4 আর 2 6, 6 আর 8 14, 14কে 3 দ্বারা ভাগ করা যায় না। 3 আর 3 6, 6 আর হচ্ছে 9, 9 6 15, 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 339 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে হচ্ছে 1 আর 2 3, 3 আর 1 4, 4 3 দ্বারা বিভাজ্য নয়। 5 আর 1 6, 6 আর 5 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 460, 4 আর 6 10, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 9 আর 1 10, 10 আর 2 12, 12 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 912 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে বা 3-এর গুণিতক হবে। এরপর হচ্ছে 751 দেখব। 5 আর 7 হচ্ছে 5 5 10 12, 12 আর 1 13, 13 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, এই কারণে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে 555, 5 5 10, 10 আর 5 15, 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই কারণে এই সংখ্যাটা 3-এর গুণিতক হবে। এরপরে হচ্ছে আমরা দেখব 810, 8 আর 1 9, 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 810 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে হচ্ছে 9 আর 5 হচ্ছে 14, 14 আর 1 15, 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 951 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে।
1 আর 3 4, 4 আর 1 4 আর 1 5, 5 3 দ্বারা বিভাজ্য 9, 7 আর 2 9, 9 আর 5 হচ্ছে 14, 14 3 দ্বারা বিভাজ্য 9। ঠিক আছে, এই কারণে সংখ্যাটিও 3 এর গুণিতক হবে না। এখন আমরা দেখব হচ্ছে 5 এর গুণিতক। তাহলে একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5। তো একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5, এই যে এখানে 515 সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 5, তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা হচ্ছে 5 দ্বারা 5 এর গুণিতক হবে। এরপরে 460 সংখ্যাটাও হবে কেননা একক স্থানীয় অঙ্ক 0 আছে, এটা হবে না। 51 হবে না। 555 হবে কেননা একক স্থানীয় অঙ্ক 5 আছে। এরপরে 810 হবে কেননা একক স্থানীয় অঙ্ক 0 আছে। এরপর এটা হবে না, এটা হবে না। 725 হবে কেননা একক স্থানীয় অঙ্ক 5 আছে। ঠিক আছে, তার কারণে আমরা এই সংখ্যাগুলো আমরা বের করলাম, 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 5 এর গুণিতক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। দেখেন এখানে আমাদেরকে বলা আছে 8 নম্বরে যে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? তাহলে দেখেন 2টা ঘন্টা আছে, একটা ঘন্টা হচ্ছে ক, যেই ঘন্টাটা 8 মিনিট অন্তর অন্তর বাজে, আর একটা ঘন্টা হচ্ছে খ, যেই ঘন্টাটা 6 মিনিট অন্তর অন্তর বাজে। এখন এই দুইটা ঘন্টা যদি 12টায়, দুপুর 12টায় যদি একসাথে বাজে, তাহলে কত সময় পরে আবার একসাথে বাজবে বা কত সময় পর পর একসাথে বাজবে আমাদেরকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখেন, তো এটা বের করার জন্য আমাদের হচ্ছে 8 আর 6 এর লসাগু নির্ণয় করতে হবে। 8 ও 6 এর লসাগু যত হবে নির্ণয়ের সময় তত হবে। ঠিক আছে, তাহলে দেখেন 8 এর গুণিতক হচ্ছে, লসাগু বের করার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, গুণিতক বের করতে হবে। 8 এর গুণিতক 8, 16, 24, 32 ইত্যাদি। 6 এর গুণিতক 6, 12, 18, 24, 30 ইত্যাদি। ঠিক আছে, তো গুণিতক বা লসাগুর ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা নিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 8 এবং 6 এর ভিতরে 24 ক্ষুদ্রতম সাধারণ গুণিতক আমরা পেয়েছি। তার কারণে আমরা বলতে পারি 8 ও 6 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক 24, অতএব লসাগু হচ্ছে 24। তো আমাদেরকে এখানে যে ঘন্টাগুলো দেওয়া ছিল, ক ঘন্টা প্রতি 8 মিনিট, এখানে কিন্তু 8 মিনিটের কথা বলা আছে, ঘন্টার কথা বলা নেই। ঠিক আছে, আবার 6 মিনিট, খ যে ঘন্টাটা সেটাও হচ্ছে মিনিট, তাই না, দুটাই হচ্ছে মিনিটে দেওয়া আছে। তো আমরা এখানে যে লসাগুটা পাইলাম এটাও কিন্তু আমাদেরকে মিনিট চিন্তা করতে হবে, তাই না। তো যেহেতু ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বেজেছিল, তাই পরবর্তী 24 মিনিট পর অর্থাৎ 12টা 24 মিনিটে একসাথে বাজবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে এখানে কি বলা আছে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। ঠিক আছে, আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তো মনে করো তোমার কাছে একটা কাগজ আছে। ঠিক আছে, এই যে বিশাল বড় একটা তোমার কাছে মনে করো কাগজ আছে। ঠিক আছে, তাহলে যার হচ্ছে 36 সেন্টিমিটার লম্বা, যেটা হচ্ছে 36 সেন্টিমিটার লম্বা আর 24 সেন্টিমিটার হচ্ছে চওড়া। এখন আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে, আমার কাছে যে বড় কাগজটা আছে এই কাগজটা আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে হচ্ছে ঢাকতে চাই, আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠা দিয়ে ঢাকতে চাই। এখন সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের, অর্থাৎ আমি যে বর্গাকৃতির কাগজ দিয়ে আমি ওই বড় কাগজটা ঢাকতে চাই, সেই বর্গাকৃতির কাগজগুলোর মধ্যে সবচাইতে কোন বড় বর্গাকৃতির কাগজ নিলে আমি হচ্ছে সেই কাগজটা ঢাকতে পারবো, তার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই, তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তো দেখেন আমরা তাহলে এখানে কি বলতে পারি যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু এর সমান। তাহলে আমাদের কি করতে হবে, সম্ভাব্য সবচেয়ে যে বড় কাগজটা সেই কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে
36 আর 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু এর সমান। তাহলে আমরা 36-এর গুণনীয়কগুলো বের করব, কেননা গসাগু বের করতে গেলে আমাদের গুণনীয়ক বের করতে হয়। সবচাইতে সাধারণ অর্থাৎ গুণনীয়কগুলো বের করার পর আমরা হচ্ছে 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক বের করব, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় যে সাধারণ গুণনীয়কটা সেটাই হবে গসাগু। তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36, অর্থাৎ 36কে আমরা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এই কারণে এই সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক। সেমভাবে 24-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আমরা 24কে নিঃশেষে ভাগ করতে পারি। তো আমরা এখানে দেখতেই পারতেছি 24 ও 36-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6, ঠিক আছে। তো এই গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে, এবং এই যে 12, ঠিক আছে, তো এই গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়ক হচ্ছে 12, তার কারণে আমরা বলতে পারি 24 ও 36-এর গসাগু হলো 12। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। এখন যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, কি দেওয়া আছে যে 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো, এই যে আয়তাকার টালি আমাদেরকে এখানে দেওয়া আছে, এই যে এটা একটা হচ্ছে আয়তাকার টালি যদি আমরা চিন্তা করি, যার দৈর্ঘ্য বা লম্বা দেওয়া আছে 7 সেন্টিমিটার আর প্রস্থ বা চওড়া দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এরকম আয়তাকার টালি দ্বারা টালিকে সাজিয়ে, এরকম আয়তাকার টালি সাজিয়ে পাশে দেখানো ছবির মতো সাজিয়ে একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে, এই যে এইরকম যে টালিগুলো আছে এই টালিগুলো আমরা পাশাপাশি সাজাবো, ঠিক আছে, সাজিয়ে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে, ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? দেখেন আমরা এই যে টালিগুলো আছে যার লম্বা হচ্ছে 7 সেন্টিমিটার, চওড়া হচ্ছে 5 সেন্টিমিটার, এরকম আয়তাকার টালিগুলো আমরা যদি পাশাপাশি বসাই, ঠিক আছে, বসাতে বসাতে আমরা হচ্ছে এক সময় যায় একটা বর্গ পেয়ে যাব, ঠিক আছে। এরপরে যদি আমরা আবার আয়তাকার টালিগুলো আরও যদি বসাতেই থাকি পাশাপাশি, তখন আবার দেখা যাবে কিছু টালি বসানোর ফলে আমরা আবার একটা বর্গ পেয়ে যাব। এভাবে আমরা যদি আবার আয়তাকার টালি বসাতে থাকি, আবার কিছু সময় পর যা দেখা যাবে আবার একটা আমরা আয়তাকার টালি পেয়ে যাব। তো আসলে আমাদের হচ্ছে সর্বপ্রথম যে বর্গটা পাবো, ঠিক আছে, এই রকম আয়তাকার টালিগুলো বসাতে বসাতে সর্বপ্রথম বা ক্ষুদ্রতম যে বর্গটা পাবো, সেই বর্গটার কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে, সেই বর্গটার বাহুগুলো আমরা জানি বর্গের তো 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তো সেই বর্গটার আসলে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখেন, তাহলে এটা বের করার জন্য আমরা বুঝতেই পারতেছি 5 ও 7-এর লসাগু যত হবে তত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে, ঠিক আছে। তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে 5 আর 7 দেওয়া আছে এদের লসাগু যত হবে তত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। তাহলে দেখেন 7-এর গুণিতক 7 14 21 28 35 42 ডট ডট, এরপর 5-এর গুণিতক 5 10 15 20 25 30 35 40 ইত্যাদি। তো এখন এদের ভিতরে আমরা হচ্ছে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক আসলে কত পাচ্ছি? দেখেন ক্ষুদ্রতম গুণিতক পাচ্ছি হলো 35, যা 7-এর ভিতরেও আছে 5-এর ভিতরেও আছে। 35-এর পূর্ববর্তী 5 ও 7-এর আর কোনো ক্ষুদ্রতম গুণিতক নাই, ঠিক আছে। তার মানে যেহেতু 35-এই হচ্ছে 5 এবং 7-এর ক্ষুদ্রতম গুণিতক, তাহলে আমরা বলতে পারি যে 7 ও 5-এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক হচ্ছে 35, অতএব 7 ও 5-এর লসাগু 35, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। আমাদের সর্বশেষ আর একটি প্রশ্ন আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। তাহলে রাসেলের কাছে কি আছে? 45টি আপেল আছে আর 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে তার কাছে যে 45টি আপেল আর 18টি কমলা আছে, এই 45টি
আপেল আর 18টি কমলা কোনো অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, অর্থাৎ যত বেশি শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে দেখেন রাসেলের কাছে 45টি কি আছে, আপেল আছে আর 18টি কমলা আছে। এই আপেল আর কমলা সে হচ্ছে নিজের কাছে একটিও রাখতে চাচ্ছে না, সবগুলোই হচ্ছে কিছু শিশুর মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ যতজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া যায় সে ভাগ করে দিতে চাচ্ছে। এখন আসলে কতজন শিশুর মধ্যে এই 45টি আপেল আর 18টি কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সেটা বের করতে হবে, এবং প্রত্যেকে আসলে কতটি করে আপেল কমলা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন আমরা যদি এখানে একটু দেখি যে 45 ও 18 এর গসাগু হবে সর্বোচ্চ সংখ্যক শিশুর মধ্যে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দেওয়ার সংখ্যা। তাহলে 45 আর 18 এর গসাগু যেটা হবে সেটাই হবে সর্বোচ্চ সংখ্যক শিশুর মধ্যে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দেওয়ার সংখ্যা। তাহলে আমাদের গসাগু বের করতে হবে। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 18কে নিঃশেষে ভাগ করা যায়। 45 এর গুণনীয়ক 1 3 5 9 15 45, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা 45কে নিঃশেষে ভাগ করা যায়। তো এই সংখ্যাগুলোর মধ্যে 18 এবং 45 এর গুণনীয়কগুলোর ভিতরে আমরা সবচাইতে বড় গুণনীয়ক পাচ্ছি হচ্ছে 9। দেখেন 1 2টার ভিতরে আছে, 3ও আছে, ঠিক আছে, এরপরে 9ও আছে। তো 9 যেহেতু সবচাইতে বড় গুণনীয়ক তার কারণে আমরা বলতে পারি গসাগু হচ্ছে 9। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সর্বোচ্চ 9 জন শিশুর মধ্যে আপেল ও কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে। রাসেল সর্বোচ্চ 9 জন শিশুর মধ্যে 45টি আপেল আর 18টি কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।